উনি বলছেন যে অভিযোগ যারা করছেন বা যিনি করছেন তাদের শাস্তি পেতে হবে। এখন কথাটা হচ্ছে যে শাস্তি দেওয়ার উনি কে, বা শাস্তি পেতে হবে কথাটা বলার উনি কে? উনি তো একটা একাডেমির সভাপতি। ওনার হাতে কি কাউকে এই রাজ্যের কোনো নাগরিককে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা আছে? প্রশাসনিক বা আইনগত বা প্রশাসনিক। এবং এটা একটা হুমকি। সংখ্যালঘু সম্প্রদায়ের কবিদের সংখ্যা হচ্ছে 18 জন, 19-18, যেটা হচ্ছে পার্সেন্টেজে 2.57%। এইটা হচ্ছে পার্সেন্টেজ। তদন্ত না হলে এর কি স্ক্রিনশট আছে নাকি যে আমি টাকা চাইছি তুমি টাকা দাও, বা ভয়েস রেকর্ডিং এরকম করে এই টাকা পয়সার লেনদেন হয়? পাড়ার তোলাবাজি নয়, এটা তো পাড়ার তোলাবাজি নয়, এটা সফিস্টিকেটেড একেবারেই ওরা বিষয়টা। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমরা ডিজিটাল মিডিয়া হিসেবে প্রথম কবির সৌরভ ইউটিউব চ্যানেলে আমরা একটা খবর ব্রেক করেছিলাম। কবিতা একাডেমিকে কেন্দ্র করে ভয়ঙ্কর দুর্নীতি, আর্থিক দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছিল, চাঞ্চল্যকর অভিযোগ। এবং সেই অভিযোগ হওয়ার পরে আমরা কথা বলেছিলাম একটি অত্যন্ত বহুল প্রচলিত একটি সংবাদপত্রের অনলাইন ভার্সনে সেই খবর প্রকাশিত হয়, এবং আমরা সেই খবর পাওয়ার পরে কবি এবং অধ্যাপক অংশুমান করের সঙ্গে কথা বলেছিলাম, এবং সেই খবর তারপরে দাবানলের মতো ছড়িয়ে যায়। এবং আমরা একটা কথা প্রথমেই বলে রাখি, আমরা এখানে কিন্তু কোনো ওপিনিয়ন বিল্ড করতে বসিনি। আমরা যার বিরুদ্ধে অভিযোগের সূচি মুখে যিনি, সেই সুবোধ সরকার কবি, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা আগেও করেছি, আগামী দিনেও অবশ্যই করব। তিনি যদি তার বক্তব্য আমাদের কাছে জানান তাহলে আমরা সেই বক্তব্য আপনাদের কাছে একইভাবে উপস্থাপিত করব। আজকে আমরা এরকম একাধিক বিষয় নিয়ে, অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে এবং হুমকি, পাল্টা হুমকি, এই অভিযোগ কি আদৌ উদ্দেশ্য প্রণোদিত কিনা, সেরকম একাধিক বিষয় নিয়ে কথা বলবো কবি এবং অধ্যাপক অংশুমান করের সঙ্গে। অংশুদা, তোমাদের অভিযোগ কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? এরকম একটা অভিযোগ তো আমরা পাচ্ছি। না, আমাদের অভিযোগ তো নয়। প্রথম কথা সেটা হচ্ছে যে যেটা তুই বললি যে একটি অনলাইন সংবাদপত্রে এই অভিযোগগুলো উঠে আসে, তার ভিত্তিতে আমরা একটা চিঠি লিখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং তার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য একেবারেই ছিল না। তা যদি থাকতো তাহলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতাম কেন? প্রথম কথা। ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে সেখানে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কেউ বামপন্থী, যে জন্যে কবিতা একাডেমির সভাপতি বলছেন যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেমন মালিনী ভট্টাচার্য বামপন্থী, আবার একরাম আলী আছেন, আবার নির্মল হালদার আছেন, শ্যামলকান্তি দাস, শঙ্কর চক্রবর্তী, সমর রায়চৌধুরী, এরা সব অগ্রজ কবি। তরুণ কবিদের মধ্যে এরকম একাধিক নাম আছে যারা রাজনৈতিকভাবে মানে নানা জায়গায় যাদের অবস্থান। ঠিক। কবিরা, বুদ্ধিজীবীরা প্রতিবাদ করেছে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, কোনো রাজনৈতিক দল নেই, একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমাদের প্রতিবাদ ছিল না। এবং আমরা যে দাবি রেখেছি যে তদন্ত একটা হোক, তার পেছনে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য একেবারেই ছিল না। তাহলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটা রাখতামই না। একাডেমির সভাপতি তো হুমকি দিয়েছেন, আমরা সেটাও দেখেছি, অনেক সেই খবর আছে। আমি মন গড়া কথা বলছি না, ফ্যাব্রিকেট করছি না, যে যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে তাদের শাস্তি হবে। খুব মানে আনফর্চুনেট, মানে এই কারণে বলছি আনফর্চুনেট। আমিও সেই অনুষ্ঠানে ছিলাম, তো আমি যদিও সেই সময় ওর বক্তব্য শুনতে পাইনি, আমি যেহেতু মানে অনলাইনে কানেক্টেড ছিলাম। পরে আমি যখন ওদেরই মানে অনলাইন সংস্করণে দেখলাম, তখন আমি মানে হতবাক হয়ে গেছি সত্যি কথা বলতে কি, যে কেউ এই কথা বলতে পারেন। উনি বলছেন যে অভিযোগ যারা করছেন বা যিনি করছেন তাদের শাস্তি পেতে হবে। এখন কথাটা হচ্ছে যে শাস্তি দেওয়ার উনি কে, বা শাস্তি পেতে হবে কথাটা বলার উনি কে? উনি তো একটা একাডেমির সভাপতি। ওনার হাতে কি কাউকে এই রাজ্যের কোনো নাগরিককে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা আছে? প্রশাসনিক বা আইনগত বা প্রশাসনিক। এবং এটা একটা হুমকি, এটা কণ্ঠরোধ করার জন্য একটা হুমকি, আমি এভাবেই দেখছি। তার কারণ হচ্ছে যে এই ভয়ের বাতাবরণটার বিরুদ্ধেই তো আসলে প্রতিবাদটা। এরকম একটা ভয়ের বাতাবরণ তো বাংলা কবিতার জগতে ছড়িয়ে রয়েছে, যে জন্যে যখন আমরা চিঠিটা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখি ওই অভিযোগগুলো সামনে আসার প্রেক্ষিতে, তখন আমরা দেখতে পাই যে মানে ভীষণ আনফর্চুনেট সেটা। তখন আমরা দেখতে পাই যে যারা আমার টাইম লাইনে এসে একজন লিখলেন, এবং লিখে কিছুক্ষণ পরেই মানে খুব ইন্টারেস্টিং তিনি সেটা মুছে দিলেন, সেই অভিযোগটা মুছে দিলেন। আরেকজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখলেন, এবং লিখে তার স্ক্রিনশটটা, ওই জন্যই আমি যে নামগুলো, কতগুলো নাম উল্লেখ করে লিখলেন, আমি নামগুলোকে ঢেকে দিয়ে আমি স্ক্রিনশটটা আমার একটা টাইম লাইনের পোস্টে রেখেও ছিলাম। তিনি বারবার করে আমাকে অনুরোধ করতে থাকলেন যে আমি এটা বলেছি, এটা যেন কেউ না জানতে পারেন, এবং এত ভয়ে রয়েছেন এরা,
এত ভয়ে রয়েছেন এরা, সেটাই সবচেয়ে মানে দুর্ভাগ্যজনক, সবচেয়ে আনফর্চুনেট। এবং এই ভয়ের বাতাবরণকে আসলে প্রকাশ্যে মান্যতা দিয়ে দিলেন কিন্তু সুবোধদা গতকাল ওই কথাটা বলে, যে অভিযোগ কীভাবে প্রমাণ হবে। আমি একটা কথা বলছি, অভিযোগ কীভাবে, তদন্ত না হলে কীভাবে অভিযোগ প্রমাণ হবে? তাই তো, তদন্তটা ফেস করতে অসুবিধে কোথায়? আর অভিযোগ তো কেবল আর্থিক অনিয়মের নয়, কেবল টাকা তোলার নয়, আরও দুটো গুরুত্বপূর্ণ অভিযোগ আছে। স্বজন পোষণের অভিযোগ, তালিকা দেখলেই বোঝা যাবে। সেটা নিয়ে কেন কোথাও উনি একটা কথা বলছেন না? এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ বলে আমার, এবং টাকা তোলার ক্ষেত্রে আমি বলি তোকে, যেটা খুব মানে গুরুত্বপূর্ণ, আমরা যা শুনলাম, অনেকজন আমাদেরকে যা এখনো পর্যন্ত তথ্য দিয়েছেন, সেগুলো ভবিষ্যতে প্রয়োজন হলে দেখা যাক, নিশ্চয়ই মনে হয় তারাও মুখ খুলবেন। হাতে হাতে টাকা নেওয়া হচ্ছে, স্ক্রিনশট দিয়ে তো আর কেউ মানে টাকা চাইছে না। ঠিকই, হ্যাঁ, যারা বুদ্ধিমান মানুষ হন তারা তো কে প্রমাণ রাখবে? এই যে বলছেন অভিযোগ, এগুলো একমাত্র একটা পূর্ণাঙ্গ তদন্ত, কবিতা একাডেমির সমস্ত কাজকর্ম নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত হলে তবেই এই অভিযোগগুলো সারবত্তা আছে কিনা সেটা বোঝা যাবে। আমরা তো সেই দাবিটাই রেখেছি। আর একটা খুব গুরুতর অভিযোগ তুমি করেছিলে, যেটা একটা সাম্প্রদায়িক একটা মানে কমিউনাল টাচ ছিল তার মধ্যে, যে মুসলিম। আমি করিনি, এটা একজন কবি করেছিলেন প্রথম, এবং তার অভিযোগটা সামনে আসার পর আমি যখন একটু মানে খতিয়ে দেখলাম গোটা বিষয়টা, তখন আমি আরেকটি এরকমই ইউটিউব চ্যানেলে তথ্য দিয়ে, এবং আমার একটা পোস্টও আমি লিখি, যে দেখা যাচ্ছে সভাপতি বলছেন যে 700 থেকে 800 কবিকে আমরা ডেকে থাকি। তাই যদি হয় তাহলে গত বছর যে 700 কবিকে ডাকা হয়েছিল, তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কবিদের সংখ্যা হচ্ছে 18 জন, 19-18, যেটা হচ্ছে পার্সেন্টেজে 2.57%। এইটা হচ্ছে পার্সেন্টেজ। এবার ঘটনা হচ্ছে, এই মুহূর্তে গত 20 বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক কবি বাংলা ভাষায় কবিতা লিখছেন, এবং তারা উজ্জ্বল সব কবিতা লিখছেন। তাদের অনেকের ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে বই হয়েছে, অথচ তাকে এই উৎসবে টাকা হচ্ছে, এটা ভাবতেই খুব অবাক লাগে। এবং তাদের বড় প্রকাশনা সংস্থা থেকে বই হয়েছে, তারা অন্য পুরস্কার পেয়েছেন, তাদের ডাকা হচ্ছে না। হিন্দু কবি, মুসলিম কবি, মানে আমার কথাটা হচ্ছে, আসলে সভাপতি জানেনই না, চেনেনই না যে স্তাবকবৃত্তের দ্বারা উনি পরিব্যাপ্ত হয়ে আছেন, যাদের কাছ থেকে হয়তো নাম সংগ্রহ করছেন, তারা তো এই নামগুলো পৌঁছে দিতে হবে। জানেনই না, চেনেনই না। আমি বলছি না যে এটা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, কিন্তু অভিযোগটা সারবত্তা আছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের কবিরা বঞ্চিত হচ্ছেন। সংবেদনশীলতার অভাব আছে। মানে এরকম একটা ইস্যুতে আমি একটা কবিতা উৎসবে তালিকা করতে গেলে আমি খবর রাখবো না যে সত্যি তো যে শিক্ষিত মুসলিম তরুণরা কবিতা লেখায় সেভাবে আগে আসতেন না, আজকে তাদের একটা ব্যাপক অংশগ্রহণ হয়েছে বাংলা কবিতার জগতে, তাদের একটা প্রপার প্রতিনিধিত্ব থাকবে না, রিপ্রেজেন্টেশন থাকবে না, আমি সেই খবর রাখবো না। ঠিকই তাই। অঙ্কিত, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্টিনেন্ট প্রশ্ন, যেটা কবিতা একাডেমির গঠনটা ঠিক না। গঠনটা ঠিক কি সেটা আমিও জানি না, কিন্তু আমি এটুকু জানি যে সম্ভবত কবিতা একাডেমির এই মুহূর্তে যা স্ট্রাকচার, তাতে মাত্র একজন কবি আছেন, এবং তিনি সম্ভবত সভাপতি নিজে, আর বাকি যারা আছেন তারা আবৃত্তিকার। তারা আমার পরিচিত মানুষ, তাদের যোগ্যতাকে আমি প্রশ্ন করছি না, কিন্তু এটাও শুনেছি যে 2জন আবৃত্তিকারকে নাকি, সত্যি মিথ্যে বলতে পারবো না, সেই 2জন আবৃত্তিকারের একজনই আমাকে জানিয়েছিলেন যে বিনা নোটিশে কবিতা একাডেমির এই কোর কমিটিতে তারা ছিলেন, তাদেরকে কারণ না দর্শেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, কেননা তাদের রাজনৈতিক অবস্থান নাকি ভিন্ন। এরকম টেকনিক্যালি তো এটা হয় না, মানে হয় না, কিন্তু হয়েছে। আর দ্বিতীয় কথা, আমি আবারও জোর দিয়ে যেটা বলছি, যে পুরস্কারগুলোর জন্য কি কোনো বিচারক মণ্ডলী আছে? কারা দিচ্ছেন এই পুরস্কারগুলো কি একজন বা 2জন ব্যক্তি ঠিক করে নিচ্ছেন? কেননা পুরস্কার নিয়ে, তরুণদের পুরস্কার নিয়ে বিশেষ করে স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে, এবং সেটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। কেবল আর্থিক দুর্নীতি নয়, কেবল টাকা তোলা হয়েছে তা না, আরও এই দুটো অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইগুলো নিয়ে কেন কিছু পরিষ্কার কথা বলছেন না? সংখ্যালঘুদের নিয়ে একটা জায়গায় উনি বললেন যে না, আমরা খুঁজে খুঁজে ডেকে আনি, খুঁজে ডেকে আনার সংখ্যা দেখা গেল 18 জন, 2.57%। তো এটা তো বোঝাই যাচ্ছে, এটা তো একটা মানে সামান্য তদন্ত হলেই তথ্যগুলো বেরিয়ে আসবে। মিটিংও তো খুব ইরেগুলার শুনেছি, গত বছরের একটা মিটিংও প্রায় হয়নি। এবং শুধু তাই নয়, আমি দেখছিলাম গভর্নমেন্টের একটা ফাংশনিংটা হয়, গভর্নমেন্টের একটা সার্কুলার আমি দেখছিলাম এই খোঁজ নিতে গিয়ে, তাতে দেখলাম বলা আছে যে প্রতি অর্থবর্ষে অর্থ অ্যালোকেট করা হবে। তো এই প্রশ্নটার উত্তর এখনো পর্যন্ত সভাপতির কাছ থেকে আমরা স্পষ্ট করে পাইনি, যে উৎসবটা হলো না কেন।
এই বাজেট এই উৎসবের জন্য অর্থ কি স্যাংশন এই গত আর্থিক বছরে হয়েছিল সেই পরিমাণ উনি একটা, আমি জানি না, আমার সেটা জানার কথা না, আমি তো কবিতা একাডেমির সদস্যই নই, কিন্তু আমার এটা প্রশ্ন যে ব্রততী বন্দ্যোপাধ্যায় বলছেন কেন উৎসব হয়নি, আমি জানি না, আমারও প্রশ্ন। তাহলে কি এই অর্থ সরকার স্যাংশন করেছিল? বাজারে যেটা খবর শোনা যাচ্ছে যে এই অর্থ স্যাংশন করাই হয়নি, মানে সরকারের তরফ থেকেই এই উৎসবটাকে বন্ধ করা হয়েছে। তো সেই দায়টা কি সভাপতির উপর বর্তায় না যে একটা কবিতা একাডেমির উৎসবকে সরকারই বন্ধ করে দিল? এবার তোমাদের উপরে বর্ষায় দায় এরকম একটা প্রশ্ন করি, তোমাদের কাছে সেটা ঈষৎ অপ্রীতিকর হতে পারে, যেটা তোমরা সভাপতিকে মেলাইন করার চেষ্টা করছো, এরকম একটা কোনো আমাদের সভাপতিকে মেলাইন করার মানে উদ্দেশ্যই নেই। আমরা যে চিঠি লিখেছি তাতে কোথাও আমরা সভাপতির অপসারণ চাইনি, তাতে কোথাও আমরা বলিনি যে সভাপতি নিজে টাকা নিয়েছেন, তাতে কোথাও আমরা বলিনি বা বাকি যারা অভিযোগ করেছেন তারা কেউ বলেননি যে সভাপতি নিজে টাকা নিয়েছেন। ঠিক আছে, আমরা বলেছি এটা একটা তদন্ত হোক এবং কবিতা একাডেমি তুলে দেওয়া হোক, ওরা এরকম প্রচার করছেন, আমরা সেই দাবি রাখিনি। কবিতা উৎসব বন্ধ হয়ে যাক, ওরা এই প্রচার করছেন, আমরা সেই দাবি রাখিনি। এগুলো কোনোটাই আমাদের দাবি বন্ধ তো হয়ে গেলই, আমাদের 1 বছরের জন্য বন্ধ হয়েছে, আবার চালু হতে পারে। আমরা শুধু বলছি যে, এবং কবিতা একাডেমির কাজ তো শুধু এটা না, কবিতা একাডেমি অনুবাদের কাজ করবে, কবিতা একাডেমি আর্কাইভ তৈরি করবে, কবিতা একাডেমি বাংলা কবিতার ইতিহাস লিখবে, এই সমস্ত কাজ কবিতা একাডেমি করার কথা ছিল। আমাদের প্রত্যাশা ছিল প্রবল, একটা কাজও তো হয়নি। আমরা বলছি এই যে বাজেটারি অ্যালোকেশন, সেটা কি হয়েছিল? আমরা এই তথ্যটা জানতে চাইছি। কেন উৎসবটা এই আর্থিক বর্ষে হলো না? উনি একটা জায়গায় দেখলাম বলেছেন যে আবার পরে হবে, পরে হবে, সেটা তো পরের প্রশ্ন। হবেই যে তার নিশ্চয়তা উনি দিচ্ছেন না। প্রশ্নটা, এতগুলো প্রশ্ন কেন উঠে এলো একটা আর্থিক বর্ষে এই উৎসবটা হলো না বলে। কেন এই আর্থিক বর্ষে এই উৎসবটা হলো না সেটা জানার অধিকার বা বাংলায় যারা কবিতা লিখছেন তাদের নেই। তারা স্পষ্ট উত্তর দেবেন না। এটা কি অনিচ্ছা, একটা অনাগ্রহ? না, ওনার তরফে অনাগ্রহ নয়। আমরা যেটুকু খবর জানতে পারছি, আমি তো বললাম যে ওই যে একটাও মিটিং হয়নি। এবং বাজেটারি অ্যালোকেশন কি হয়েছিল সরকারের তরফ থেকে উৎসবের জন্য? অর্থ লাগবে তো, সেটা কি হয়েছিল? যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি? এই প্রশ্নগুলো মানুষের মনে, যারা বাংলা কবিতা লিখছেন, আমার এই উৎসব নিয়ে সেইভাবে বিরাট কোনো আগ্রহ নেই, কিন্তু অন্য তরুণ যারা এই উৎসবের দিকে তাকিয়ে থাকতেন, আবৃত্তিকার যারা তাকিয়ে থাকতেন, তাদের এই প্রশ্ন থাকবে না? না, সরকার পোষিত একটা একাডেমি, সে তো সবার জন্য, সবার জন্য। এ তো কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য হতেই পারে না, একেবারেই তা। মানে একটা বেসিক, মানে ডেমোক্রেসির একটা মানে ফাংশনিংকেই একদম এটা তো মানে কোয়েশ্চেন করছে। আমার প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টভাবে, একদম সুনির্দিষ্টভাবে কবিতা একাডেমির বিরুদ্ধে একদম সুনির্দিষ্ট পিন পয়েন্টেড অভিযোগ কি এবং পরামর্শ কি? না, অভিযোগ আমাদের নয়, আমি আবার বলছি, আমরা যে অভিযোগগুলো উঠে এসেছে তোমরা খতিয়ে দেখার পরে খতিয়ে দেখতে বলেছি। এই মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার পর আমাদেরকে কেউ জানিয়েছেন, আমার টাইম লাইনে এসেও লিখেছেন, পুরস্কার নিয়ে স্বজন পোষণ এবং টাকা চাওয়া হয়েছে, আমাদেরকেও জানিয়েছেন। এবং সেই অভিযোগগুলো নিশ্চয়ই কোনো না কোনো ফর্মে জমা পড়েছিল কোথাও, নইলে ওই অনলাইন সংবাদপত্রই বা এই খবরটা কি করে করলো? তারাই তো প্রথম এই খবরটা, একেবারেই তাই, যে অর্থের লেনদেন হয়েছে বলে শোনা যাচ্ছে। তো আমরা সেটাকেই খতিয়ে দেয়। সেটা শুধু মানি লন্ডারিং নয়, মানে অন্যভাবে, মানে টাকা মানে বিহাইন্ড দ্য টেবিল সেটা হয়েছে। না, মানি লন্ডারিং এর মানে অর্থ 9-6 হয়েছে এই অভিযোগ কেউ করেইনি, সেটা ওরা বলছেন, আমি যেটুকু দেখেছি। তো এইগুলো। আর তৃতীয় হচ্ছে যে সংখ্যালঘুদের সঠিক রিপ্রেজেন্টেশন, এই অভিযোগ এসেছিল। এই মূল অভিযোগ যেগুলো উঠে এসেছে আমরা করিনি, আমি আবার বলছি, আমরা অভিযোগগুলো জানার পর, অভিযোগগুলো একটি অনলাইন সংবাদপত্রে প্রকাশের পর আমরা তার বিহিত চেয়ে, তদন্ত চেয়ে একটা চিঠি লিখেছি, এবং তাতেই উনি ভয় দেখাচ্ছেন। তো ভয় দেখিয়ে কী হবে? কাকে শাস্তি দেবেন? উনি কি মানে যারা সই করেছেন তাদের শাস্তি দেবেন? যারা অভিযোগ, ওই যে আমি তো বললাম যে তদন্ত না হলে এর কি স্ক্রিনশট আছে নাকি যে আমি টাকা চাইছি তুমি টাকা দাও, বা ভয়েস রেকর্ডিং এরকম করে এই টাকা পয়সার লেনদেন হয়? পাড়ার তোলাবাজি নয়, এটা তো পাড়ার তোলাবাজি নয়, এটা তো সফিস্টিকেটেড একেবারেই ওরা বিষয়টা। তো সেখানে এবং বলছেন যে প্রশাসনে গিয়ে তাদের প্রমাণ করতে হবে। অভিযোগ উঠলে তদন্তটাকে এড়ানোর কেন চেষ্টা করা হচ্ছে? উনি বলুন না যে আমি যে কোনো রকমের তদন্ত ফেস করতে রাজি আছি কবিতা একাডেমির তরফ থেকে, পরিষ্কার করে বলুন। মানুষ এটা করতেই পারে। হ্যাঁ, তাহলেই তো তদন্ত একটা নিরপেক্ষ তদন্ত হলে যে স্বজন পোষণ হয়েছে কিনা, সংখ্যালঘুদেরকে দিনের পর দিন এই উৎসবে প্রায় ব্রাত্য করে রাখা হয়েছে কিনা, এবং কবিতা পাঠ এবং আবৃত্তি করার সুযোগ করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হয়েছে কিনা, এই তিনটে অভিযোগ নিয়ে তদন্ত হোক না। তদন্তটাকে মানে বাইপাস করার কেন একটা চেষ্টা হচ্ছে বলে আমার, কেন একবার উনি বলেননি যে হ্যাঁ তদন্ত হোক, একবারও বলেননি। উনি খালি বলছেন যে ভয় দেখাচ্ছেন, উল্টে হুমকি দিচ্ছেন যে শাস্তি পেতে হবে। কিন্তু আরে তদন্তটাকে হোক, তারপর দেখা যাক কে শাস্তি পায়।
অংশত এই জায়গায় তোমার কাছে একটা বেশি না পরামর্শটাও বলি, ওই যে বললাম যে কাজগুলো করতে পারতো, এই সমস্ত কাজগুলো কবিতা একাডেমি করা উচিত, এবং করা হলে আমরা সমর্থন জানাবো, দু হাত তুলে সমর্থন জানাবো। কেননা সত্যিই তো এটা তো একটা গর্বের প্রতিষ্ঠান আমাদের, এটা একটা গর্বের, অন্য রাজ্যে নেই পশ্চিমবঙ্গের, তো সেটা নিয়ে তো আমাদের গর্ব ছিল এবং প্রবল প্রত্যাশা ছিল। কাজে আমরা সমর্থন জানাবো, যদি স্বচ্ছভাবে এই একাডেমির কাজকর্ম পরিচালিত হয় আমাদের পূর্ণ সমর্থন থাকবে। আবারও বলছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো নির্দিষ্ট ক্ষোভ, এবং সভাপতির বিরুদ্ধে বিশেষ করে তার অপসারণ আমরা চাইছি, তাকে মেলাইন করতে চাইছি, এরকম কোনো রকম উদ্দেশ্য আমাদের নেই। গোটা বিষয়টা আদতেই উদ্দেশ্য প্রণোদিত নয়, একেবারেই রাজনৈতিক নয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্যের পেছনে নেই। সমস্ত রাজনৈতিক পথ এবং মতে যারা সমর্থন করেন তারা প্রথমে সই করেছেন এবং তারপরে ফেসবুকেও তারা নানা অংশের মানুষ এই চিঠিটাকে শেয়ার করেছেন। ঠিকই তাই। অংশত তোমার কাছে আমার একটা বেসিক প্রশ্ন আছে, তুমি একজন কবি, তুমি একজন বুদ্ধিজীবী, তুমি একজন সংবেদনশীল মানুষ, তুমি শিক্ষক, যে দুর্নীতি বলতেই আমাদের সমাজে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় অর্থনৈতিক দুর্নীতি, এই কথাটা কতটা ভ্যালিড? না, শুধু অর্থনৈতিক দুর্নীতি নয় তো, আমি তো বলছি এখানে একজন আবৃত্তিকার আমার টাইম লাইনে এসে লিখে গেছেন, এখনো পর্যন্ত তিনি সেই পোস্ট তার কমেন্টটাকে ডিলিট করেননি, লিখে গেছেন যে স্বজন পোষণ হয়েছে, কেন আবৃত্তির পুরস্কারগুলো এরা কেন পাননি, আমি এদের ছাত্রী হিসেবে জানতে চাইছি, লিখে গেছেন একজন। কাজেই দুর্নীতি মানে তো শুধু এটা না, স্বজন পুরস্কার দেওয়া তার একটা অর্থমূল্য আছে, পুরস্কারের কিন্তু একটা অর্থমূল্য আছে, সেটা যদি একটা ছোট বৃত্তের মধ্যে ঘোরাফেরা করতে থাকে তো সেটা দুর্নীতি নয়, স্বজন পোষণটা দুর্নীতি নয়, বড় দুর্নীতি। ঠিকই তো তাই। এবং আমার একেবারে শেষ প্রশ্ন, তুমি কি মুখ্যমন্ত্রীর কাছে তোমরা যে আবেদনপত্র পাঠিয়েছো, আবেদনপত্র আমরা পাঠাইনি, আমরা খোলা চিঠি, হ্যাঁ খোলা চিঠি স্বাক্ষর সম্বলিত, তার কি কোনো উত্তর বা কিছু? না, এখনো পাইনি, কিন্তু আমার এই ক্ষেত্রে ভরসা আছে একটাই কারণে বারবার, সেজন্য আমাদের খুব সমালোচনা কেউ করেছেন যে কেন মুখ্যমন্ত্রীর কাছে এরকম দাবি পাঠানো হয়েছে। অনেকজন এই কারণে ওই চিঠিতে স্বাক্ষর করতেও অসম্মত হয়েছেন, তারা আলাদা করে প্রতিবাদ জানিয়েছেন, মেনে নিলাম আমরা সকলের ব্যক্তি, তাদের বক্তব্য একদম যে এটা একটা পাবলিক স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল, কোনো দাবি রাখার কোনো প্রশ্নই নেই, কেননা তাদের বক্তব্য গোটা রাজ্যটাই মানে দুর্নীতিতে ভরা, আমরা মানে কোনোভাবেই মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো না। আমি সেই মতের পক্ষে নই, কেন নই, বা আমরা যারা সই করেছি সেই মতের পক্ষে নই। আবার বলছি যে গত আর্থিক বর্ষে এই উৎসবের বাজেট বরাদ্দ সরকারই কিন্তু করেনি, তার মানে সরকারের তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি, আমরা গেজ করছি যে কোথাও একটা সরকার এই অভিযোগগুলো সম্পর্কে অবহিত। সেই জন্যই আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠিটা লিখি যে আপনি ওই গোটা বিষয়টার একটা তদন্ত করে দেখুন, এবং আমার এখনও ভরসা আছে যে উনি আমাদের এই দাবিতে সাড়া দেবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললাম, আগের দিন এই পর্ব শুরু করেছিলাম যে দুর্নীতির বাইরে নয় কবিতারাও, দুর্নীতির বাইরে নয় কবিরাও। অবশ্যই মানে রবীন্দ্রনাথের বাংলায়, নজরুলের বাংলায়, জীবনানন্দের বাংলায়, শক্তি চট্টোপাধ্যায়ের বাংলায়, সুনীল গাঙ্গুলির বাংলায়, সুকান্তর বাংলায়, মলয় রায়চৌধুরীর বাংলায়, আমি শ্রীজাতর বাংলায়, অংশুমান করের বাংলায়, মন্দাক্রান্তা সেনের বাংলায়, আমি কত নাম করব, অসংখ্য নাম, আমি যদি কোনো নাম মিস করে গিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, অসংখ্য নাম, এরকম রিচ হেরিটেজ মানে আর কটা ভাষারই বা রয়েছে, এবং তারও বহু আগে থেকে চর্যাপদের সময় থেকে মানে বাংলা কবিতা, বাংলা সাহিত্যের এই যে প্রবহমান ইতিহাস, সংস্কৃতি, মানে একে দুর্নীতির কলুষমুক্ত করার দায় আমাদের প্রত্যেকেরই। এবং আমরা আবারও বলছি, আমরা এখানে কোনো ওপিনিয়ন বিল্ড করতে বসিনি, আমরা অবশ্যই সুবোধবাবুর সঙ্গেও এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমরা যদি ওনার পক্ষ থেকে কোনো রেসপন্স পাই বা না পাই সেটাও আপনাদের কাছে তুলে ধরা নিরপেক্ষ একজন স্বাধীন জার্নালিস্ট হিসেবে সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টস পাওয়ার জন্য আপনার চোখ থাকে।